দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভালো করে পড়াশোনা করছো, ভালো করে পড়াশোনা করবে। আমি যেগুলো বোঝাচ্ছি যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলো ভালো করে বুঝবে। আমি তোমাদেরকে আগের দিনে বুঝিয়েছিলাম গ্রিন হাউস এফেক্ট। আজকে আমি তোমাদেরকে বোঝাবো গ্রিন হাউস এফেক্টের পরবর্তী যে অংশটা, অর্থাৎ বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। বর্তমানে বিশ্বে সবচাইতে আলোচিত একটা বিষয় হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, গ্লোবাল ওয়ার্মিং। অবশ্যই গ্রিন হাউস এফেক্টের জন্যই বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তাহলে আজকে আমি তোমাদেরকে বোঝাবো বিশ্ব উষ্ণায়ন। প্রথমে বিশ্ব উষ্ণায়ন কাকে বলে? বিশ্ব উষ্ণায়ন বলতে গেলে উষ্ণায়ন অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি। বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি। দেখা যাচ্ছে মানুষের যে কার্যাবলী, মানুষের অবিবেচনাপ্রসূত কার্যাবলী, যেমন অতিরিক্ত পরিমাণে বৃক্ষছেদন, অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা, অতিরিক্ত জীবাশ্ম জ্বালানির দহন, অতিরিক্ত পরিমাণে জ্বালানি কাঠের দহন, বিভিন্ন কলকারখানা, যানবাহন ইত্যাদি থেকে যে গ্রিন হাউস গ্যাসের সৃষ্টি হচ্ছে, সেই গ্রিন হাউস গ্যাসের ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই যে পৃথিবীর গড় উষ্ণতা বাড়ছে, এই গড় উষ্ণতা বাড়াটাকেই বলা হচ্ছে গিয়ে গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন। দেখা যাচ্ছে বিগত শতাব্দীতে বিশ্ব উষ্ণায়ন অর্থাৎ পৃথিবীর উষ্ণতা বেড়েছে 1.5 ডিগ্রি সি। হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বেড়েছে, তো কেমন হয়েছে? এই পৃথিবীর গড় তাপমাত্রা যে 1.5 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, এর ফলে পৃথিবীব্যাপী বিশাল প্রভাব। এর প্রভাবগুলো আমি পরে পড়ব, পরে তোমাদেরকে আর বোঝাবো। তার আগে আমি তোমাদেরকে বলি যে বিশ্ব উষ্ণায়নের কারণগুলো কী কী। আগে আমি কারণগুলো সংজ্ঞাতেই বললাম, এখানে আরও আমি সমস্ত পয়েন্টগুলো ডিসকাস করব। এখানে যে পয়েন্টটা আছে, যে পয়েন্টগুলো সব লিখতে হবে। দেখা যাচ্ছে পৃথিবীর যে বিশ্ব উষ্ণায়ন ঘটেছে, এটা বেশিরভাগ ক্ষেত্রে ত্বরান্বিত হয়েছে শিল্প বিপ্লবের পর থেকে। শিল্প বিপ্লবের পরে পৃথিবীর বিভিন্ন দেশে কলকারখানা নির্মিত হয়েছে, তার ফলে দূষণের পরিমাণ বেড়েছে, বাতাসে CO2 এর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। CO2 প্রধান গ্রিনহাউস গ্যাস, ফলে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এছাড়া 1970 দশকের পরে কৃষিক্ষেত্রের আমূল পরিবর্তন এসেছে গোটা পৃথিবীব্যাপী। তারপর থেকেও আরও পরিমাণে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বেড়েছে, ফলে বিশ্ব উষ্ণায়ন ত্বরান্বিত হয়েছে। তোমাদেরকে আমি পড়াবো পরে যে বিশ্ব উষ্ণায়নের কারণগুলো কী কী। ভালো করে শুনবে, দরকার হলে খাতাতে নোট করবে। সব পয়েন্টগুলো তোমাদের বই হয়তো থাকতে নাও পারে। প্রথম হচ্ছে 1 নম্বর পয়েন্ট, জীবাশ্ম জ্বালানির দহন অতিরিক্ত। তাহলে 1 নম্বর পয়েন্ট, অতিরিক্ত পরিমাণে জীবাশ্ম জ্বালানির দহন ঘটছে। কিভাবে ঘটছে? দেখো, বর্তমানে কলকারখানা, যানবাহনের সংখ্যা প্রচুর পরিমাণ বেড়েছে। বিভিন্ন দেশে দেশে শিল্প স্থাপিত হয়েছে নতুনভাবে। এর ফলে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানির দহন হচ্ছে। জীবাশ্ম জ্বালানি কোনগুলো? ধরো কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদিগুলো জীবাশ্ম জ্বালানি। এর ফলে প্রচুর পরিমাণে দহন হচ্ছে, তার ফলে বায়ুতে CO2 গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, N2O গ্যাসের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এর ফলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, পক্ষান্তরে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তাহলে 1 নম্বর পয়েন্ট বললাম জীবাশ্ম জ্বালানির দহন। 2 নম্বর পয়েন্ট বলবো বৃক্ষছেদন। 2 নম্বর পয়েন্ট বৃক্ষছেদন।
অতিরিক্ত পরিমাণে বৃক্ষছেদন করা হচ্ছে। বর্তমানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, সেই জনসংখ্যা বৃদ্ধির পাওয়ার ফলে নগরায়ন ঘটছে, শিল্পায়ন ঘটছে, রাস্তাঘাট নির্মাণ হচ্ছে, এর ফলে বৃক্ষ ছেদন করা হচ্ছে। বৃক্ষছেদন বিশ্ব উষ্ণায়নের অন্যতম একটা কারণ। দুটো পয়েন্ট বললাম, জীবাশ্ম জ্বালানির দহন বললাম, 2 নম্বর বললাম বৃক্ষছেদন, 3 নম্বর হচ্ছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষিকাজ করা। জনসংখ্যার চাপ বেড়েছে, মানুষ অতিরিক্ত ফসল ফলাতে গিয়ে অতিরিক্তভাবে অবৈজ্ঞানিকভাবে নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ করছে, কীটনাশক দিচ্ছে। এর ফলে বাতাসে নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়ছে। নাইট্রাস অক্সাইডের হচ্ছে একটা গ্রিনহাউস গ্যাস, তোমরা আগের ক্লাসে দেখেছ, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। 4 নম্বর পয়েন্ট সিএফসি গ্যাসের পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন। 4 নম্বর পয়েন্ট সিএফসি গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে বর্তমানে। বিভিন্ন শীতলীকরণ যন্ত্র, শীতলীকরণ যন্ত্র কোনগুলো? শীতলীকরণ যন্ত্র এসি মেশিন, রেফ্রিজারেটর ইত্যাদি থেকে সিএফসি গ্যাস নির্গত হচ্ছে। এছাড়াও রাসায়নিক সার কারখানা থেকে, বিভিন্ন গবেষণাগার থেকে, কীটনাশক তৈরি কারখানা থেকে সিএফসি গ্যাস প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে। ফলে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধির সাথে সাথে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। 4টে পয়েন্ট বললাম, জীবাশ্ম জ্বালানির দহন বললাম, বৃক্ষছেদন বললাম, কৃষিকাজ বললাম, সিএফসি গ্যাস উৎপাদন। 5 নম্বর জৈব আবর্জনা। বর্তমানে প্রচুর পরিমাণে কৃষিক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে জৈব আবর্জনা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই যে জৈব আবর্জনা পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এই জৈব আবর্জনা থেকে কি গ্যাস বের হয় জানো তোমরা? মিথেন গ্যাস। মিথেন গ্যাসের সংকেত CH4। সেই CH4 এর গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যা একটা কিন্তু গ্রিনহাউস গ্যাস, বিশ্ব উষ্ণায়ন ঘটছে। 6 নম্বর পয়েন্ট জ্বালানি কাঠের দহন। আমাদের ভারতবর্ষে তো বটেই, বিভিন্ন উন্নয়নশীল দেশগুলিতে, উন্নত দেশগুলিতে এখনও বেশিরভাগ মানুষের জ্বালানি কাঠের উৎস হচ্ছে কাঠ। তো অতিরিক্ত পরিমাণে জ্বালানি কাঠ দহন করার ফলে বাতাসে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস মিশছে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। 7 নম্বর পয়েন্ট বলবো জনবিস্ফোরণ। বর্তমানে জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর জনসংখ্যা 600 কোটি ছাড়িয়ে গেছে। সেই জনসংখ্যা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার ফলে প্রতিনিয়ত মানুষের যে কার্যাবলী, তার ফলে CO2 বিভিন্ন গ্যাসের সৃষ্টি হচ্ছে, ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটছে। তাহলে বিশ্ব উষ্ণায়ন ঘটার 7টি কারণ বললাম, পরীক্ষার সময় 7টি কারণ লিখলে নাম্বার পাবে। এরপরে আমরা বলবো এর প্রভাবটা কি, ফলাফলটা কি, বিশ্ব উষ্ণায়নের ফলাফল কি। দেখো, বিশ্ব উষ্ণায়নের ফলাফল প্রথমেই পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাওয়া, 1.5 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পাওয়া। এই বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? হিমবাহের গলে যাচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হিমবাহের গলন। যে মেরু অঞ্চলে, পার্বত্য অঞ্চলে যে হিমবাহগুলি আছে, সেগুলি যে সুমেরু কুমেরু মহাদেশে হিমবাহগুলি প্রতিনিয়ত গলছে, তাহলে হিমবাহগুলি গলে যাচ্ছে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট কি বলবো না, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। সেই যে হিমবাহগুলি গলছে, সেই হিমবাহের জলগুলি সমুদ্রে এসে মিশছে। সমুদ্রে এসে মেশার ফলে সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1 নম্বর পয়েন্ট হিমবাহর গলন, 2 নম্বর পয়েন্ট সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি। সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির ফলে কি হচ্ছে না, সমুদ্র তীরবর্তী যে দ্বীপগুলো আছে সেগুলো জলের তলায় তলিয়ে যাচ্ছে। প্রত্যেকটা পয়েন্টে চেষ্টা করব উদাহরণ দেওয়া। ধরো পয়েন্টটা লিখলে পয়েন্টের নিচে উদাহরণ বলে আরেকটা পয়েন্ট হলো, সেই উদাহরণ এখানে কি লিখবো না, তোমরা পড়েছ যে সুন্দরবনের ঘোড়ামারা দ্বীপ, নিউমুর দ্বীপ জলে তলিয়ে গেছে। কারণটা কি? সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির কারণে। এইভাবে যদি ঘটতে থাকে, তাহলে আগামী শতাব্দীতে সমুদ্রের নিচে অনেক দ্বীপ, উপকূল তলিয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট আমরা বলবো
অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। 3 নম্বর পয়েন্ট, অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন। অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন ঘটছে। যেমন ধরো কেমন করে, অধঃক্ষেপণ অর্থাৎ তুষারপাত, বৃষ্টিপাতকে অধঃক্ষেপণ বলে। সে অধঃক্ষেপণ যখন সময়, বৃষ্টি যখন আসার সময়, সেই সময় বৃষ্টি হওয়ার কথা, তখন বৃষ্টি না হয়ে, যখন বৃষ্টি না হওয়ার কথা, দরকার নেই বৃষ্টির, তখন বৃষ্টি হবে। তাহলে সময়ে অনাবৃষ্টি, অসময়ে অতিবৃষ্টি সৃষ্টি হবে। বুঝে গেল? তাহলে অধঃক্ষেপণের প্রকৃতির পরিবর্তন, সময়ে অনাবৃষ্টি, অসময়ে অতিবৃষ্টি দেখা দেবে। 4টে পয়েন্ট বললাম, হিমবাহের গলন, সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। 3টে পয়েন্ট বললাম, অধঃক্ষেপণ প্রকৃতির পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। বিশ্ব উষ্ণায়নের একটা প্রধান প্রভাব হচ্ছে জলবায়ু পরিবর্তন ঘটছে। জলবায়ু 30-35 বছরে গড় আবহাওয়াকে জলবায়ু বলা হচ্ছে। সেই জলবায়ুর আস্তে আস্তে পরিবর্তন ঘটছে, অর্থাৎ বিভিন্ন ঋতুগুলো পরিবর্তন ঘটছে। বুঝা গেল? ঋতু বৈচিত্র্য দেখা যাচ্ছে না, সারা বছরই গ্রীষ্ম ঋতু বিরাজ করছে আস্তে আস্তে। জলবায়ু পরিবর্তন একটা বললাম। 4টে পয়েন্ট, হিমবাহের গলন, সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধি, অধঃক্ষেপণের প্রকৃতি পরিবর্তন, জলবায়ু পরিবর্তন। 4টে পয়েন্ট। 5 নম্বর, শস্য উৎপাদন হ্রাস বৃদ্ধি। শস্য উৎপাদন বেশি উষ্ণতার ফলে কিছু কিছু শস্য উৎপাদন হ্রাস পাবে, আবার বিশেষ কিছু কিছু শস্য উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে শস্য উৎপাদনে হ্রাস বৃদ্ধি একটা কারণ। 6 নম্বরে, রোগের প্রাদুর্ভাব, বিভিন্ন রোগের সৃষ্টি হচ্ছে। বর্তমানে যুগে উষ্ণতা বৃদ্ধির ফলে নতুন নতুন রোগের সৃষ্টি হচ্ছে। তোমরা শুনেছ কেরলে 2017 সালে নিপাহ ভাইরাস, কালাজ্বর আগে থেকে শোনা যাচ্ছে, এখন শুনছি করোনা। হয়তো এটা বিভিন্ন উষ্ণতা বৃদ্ধির ফলে এই সমস্ত রোগ জীবাণুগুলোর প্রাদুর্ভাব ঘটছে। তাহলে পৃথিবীতে মহামারী দেখা দিচ্ছে এই সমস্ত রোগের কারণে। 7 নম্বর পয়েন্ট, কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটছে। যখন বৃষ্টি হওয়ার কথা ছিল, তখন বৃষ্টি না হয়ে অসময়ে বৃষ্টি হচ্ছে। বর্ষাকাল বা ঋতু বৈচিত্র্য থাকছে না, তার ফলে কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটার সাথে সাথে কৃষি বর্ষের পরিবর্তন ঘটছে। কৃষি পদ্ধতির পরিবর্তন ঘটছে, আবার তার সাথে সাথে কৃষি বর্ষের পরিবর্তন ঘটছে। 8 নম্বর পয়েন্ট, বিধ্বংসী ঝড়, গড় উষ্ণতা বাড়ছে, সমুদ্র জল উত্তপ্ত হচ্ছে বেশি করে, বিধ্বংসী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হচ্ছে, যেখানে প্রচুর পরিমাণে মানুষ বা সম্পদ নষ্ট হচ্ছে, ক্ষতি হচ্ছে। যেমন তোমরা শুনেছ ফণী একটা বিধ্বংসী ঝড়ের নাম, লায়লা শুনেছ, আয়লা শুনেছ, নার্গিস বর্তমানকালে যেটা আসতে চলেছে আমফান ঝড়, ঘূর্ণবৃষ্টি, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি ঘটছে পৃথিবীতে, বিধ্বংসী ঝড়ের সৃষ্টি হচ্ছে। 9 নম্বর পয়েন্ট, এলনিনো লানিনা। 9-10 এলনিনো লানিনা। এলনিনো কি? এলনিনো শব্দের অর্থ হচ্ছে, এলনিনো দুরন্ত যিশু। দক্ষিণ আমেরিকার উপকূলে, পেরু চিলি উপকূলে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে একটি সমুদ্র স্রোতের সৃষ্টি হচ্ছে। সেই সমুদ্র স্রোতটা, উষ্ণ সমুদ্র স্রোতের নাম হচ্ছে এলনিনো। তাহলে সমুদ্র স্রোতটা উষ্ণতা বেশি, আর বিশ্ব উষ্ণায়ন ঘটছে, তারপরে সেই সমুদ্র এলনিনোর প্রভাবটা বেশি করে বাড়ছে। সেই এলনিনোর প্রভাবে কি ঘটছে না, ভারত সহ দক্ষিণ এশিয়া দেশগুলিতে বৃষ্টিপাত ঘটছে না। যে বছরে এলনিনোর প্রভাব বেশি ঘটছে, ভারত সহ দক্ষিণ এশিয়া দেশগুলিতে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দিচ্ছে। আবার সেই একই সঙ্গে পেরু চিলি উপকূলে প্রচণ্ড বৃষ্টিপাত ঘটাচ্ছে, বন্যা সৃষ্টি হচ্ছে। তাহলে এলনিনোর প্রভাব হয়ে গেল। ঠিক আছে, এবার লানিনা একটা শীতল সমুদ্র স্রোত। সেই শীতল সমুদ্র স্রোতটা উষ্ণ হয়ে যাচ্ছে কোনো কোনো সময়, ফলে যেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল সেখানে বৃষ্টি ঘটছে না, যেখানে বৃষ্টি হওয়ার কথা ছিল না সেখানে বৃষ্টি ঘটছে। তাহলে জলবায়ুর একটা পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে এই যে বললাম যে বিশ্ব উষ্ণায়নের কারণ আর ফলাফল, কারণটা
6টা 7টা পয়েন্ট লিখতে হবে। আর ফলাফলের প্রভাবটাকে 10টা পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি, উদাহরণ দিয়েছি কিছু কিছু পয়েন্টের। এই 10টা পয়েন্ট না লিখতে পারলেও তোমরা 8টা পয়েন্ট লেখার চেষ্টা করবে। 8টা পয়েন্ট ডিসকাস করবে অর্থাৎ ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করার পর শেষে লিখে দেবে আরও অন্যান্য ফলাফল এ নির্ণয় না নির্ণয়ের প্রভাব। এইভাবে যদি লিখতে পারো পুরো নাম্বারটা পাবে আশা করছি। ভালো করে পড়বে। হ্যাঁ, পরের ক্লাসে আবার আমি আলোচনা করব। তার আগে আমি যেটা পড়ালাম সেইটা সম্পর্কে প্রশ্ন করব দুটো। এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে সিএফসি গ্যাসের দুটি উৎস। কি বললাম? সিএফসি গ্যাসের দুটি উৎসের নাম। 2 নম্বর, বিগত শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতা কত বেড়েছে? দুটো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন সিএফসির দুটি উৎসের নাম। 2 নম্বর প্রশ্ন বললাম যে বিগত শতাব্দীতে পৃথিবীর গড় উষ্ণতা কত বেড়েছে। পরের ক্লাসে আবার আলোচনা হবে।